স্যার, শিশু, তরুণ এবং বয়স্কদের ঘুমের প্যাটার্ন কি আসলে আলাদা কিনা, বা ঘুমের সময়সীমাটা একটা সুস্থ মানুষের জন্য কেমন হওয়া উচিত? আমরা স্বাভাবিকভাবেই জানি যে আমাদের নিজেদের অভিজ্ঞতায় অথবা যেই আমরা তো পারিবারিক মানুষ হিসেবে শিশু এবং প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক এদের সবার সাথেই থাকি। এটা দেখে আমরা সহজে বুঝতে পারি যে শিশুদের ঘুমের চাহিদা বেশি। একটা 1-2 বছরের বাচ্চার ঘুমের চাহিদা বেশি। তারা অনেক সময় 12 থেকে 15 ঘন্টা ঘুমাতে পারে, এবং যখন একটু বয়স বাড়ে, যে অ্যাডোলেসেন্ট, সেখানে তাদের ঘুমের চাহিদা দিনে 10 থেকে 12 ঘন্টা প্রতিদিন। আর একটা প্রাপ্তবয়স্ক মানুষ সাধারণত আমরা জানি যে উনি সাধারণত দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুম হলে ওনার পর্যাপ্ত ঘুম হবে। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। এটা তো যে কোনো বিষয়েই ব্যতিক্রম থাকতে পারে, যে অনেক মানুষ হয়তো কম ঘুমালেও ভালো থাকেন, কিন্তু এটা হচ্ছে সাধারণ এবং সার্বজনীন একটা হিসাব যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন হয়। আর যেটা বয়োজ্যেষ্ঠদের দেখা যায় যে ওনাদের ঘুমের চাহিদা একটু কমে গেছে। সাধারণত ওনারা 6 ঘন্টার মধ্যেই থাকে। 5 থেকে 6 ঘন্টা ওনাদের দিনে ঘুম হলে ওনারা পর্যাপ্ত ঘুম হয়েছে বলে মনে করেন। জি, এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় শুনি যে কোয়ালিটি স্লিপ, বা হয়তো ঘুমাচ্ছেন কিন্তু তার ঘুম থেকে উঠে ফ্রেশ ফিল হচ্ছে না, বা ঘুমের মধ্যেই সে বলছে যে আমার সবকিছু অ্যাক্টিভ, আমার কাছে মনে হচ্ছে আমি সব ফিল করতে পারছি, হয়তো আমার প্রপারলি ঘুমটা হচ্ছে না। এই বিষয়টা আসলে কেমন? যারা বলেন যে তাদের পর্যাপ্ত ঘুম হচ্ছে না, এটা তাহলে দুইভাবে বুঝতে হবে। একটা হচ্ছে উনি নিজে কি বলতেছে যে ওনার ঘুম কম হচ্ছে, সেটাকে তাহলে ওনার কথাটাও গুরুত্ব দিতে হবে। এর সাথে সাথে যারা পর্যবেক্ষক বা তার যে কেয়ারগিভার বা সেবাদানকারী, তারা পর্যবেক্ষণ করে কি পাচ্ছে সেটাও বোঝা দরকার। অনেক সময় বিভিন্ন কারণে সে হয়তো পর্যাপ্ত ঘুমাচ্ছে, কিন্তু সেটা পরিপূর্ণ ঘুম হচ্ছে না। এই বিষয়টা তার সামগ্রিক রোগের অন্যান্য বর্ণনার সাথে মিলাই আমাদেরকে বুঝতে হবে যে আসলে উনি কি সঠিকটা বলতে পারতেছেন, সঠিকটা অনুভব করতেছেন, না একটু হয়তো অতিরঞ্জিত করে বলতেছেন কিনা, এটা বোঝার দরকার আছে। সুতরাং সেখানে আসলে প্রপার অ্যাসেসমেন্টটাও জরুরি। স্যার, স্লিপ ডিসঅর্ডার বা ঘুমের সমস্যা মানুষের মাঝে কতটা কমন, কতটা বেশি দেখা যায়, এবং কোন কোন উপসর্গ হলে আমরা বুঝতে পারবো যে তার মাঝে ঘুমের সমস্যা রয়েছে? স্লিপ ডিসঅর্ডারগুলো নিয়ে আমরা যদি বলতে চাই, স্লিপ ডিসঅর্ডার হচ্ছে আমরা দুইভাবে ভাগ করতে পারি। যেটা হচ্ছে যে প্রাথমিক স্লিপ ডিসঅর্ডার, অর্থাৎ স্লিপ ডিসঅর্ডারটাই তার প্রধান, অর্থাৎ সে শুধু ঘুমের সমস্যা নিয়েই এসেছে, সেটা হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি স্লিপ ডিসঅর্ডার। এছাড়া যেটা আমরা আরেক ধরনের বলতে পারি, যেটা সেকেন্ডারি স্লিপ ডিসঅর্ডার, অন্য কোনো মানসিক রোগের কারণে ঘুমের সমস্যার উপসর্গ নিয়ে সে আমাদের কাছে এসেছে। যেমন আমরা যদি উদাহরণ দিই, যে প্রাথমিক স্লিপ ডিসঅর্ডারের মধ্যে যে তার কোনো কারণ ছাড়াই ঘুম কমে যেতে পারে, অথবা কখনো কখনো ঘুম অতিরিক্ত হতে পারে, অথবা ঘুমের সময় কারো কারো শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসের সমস্যা হতে পারে, এরকম প্রাথমিক স্লিপ ডিসঅর্ডার হতে পারে। দ্বিতীয় আরেকটা হতে পারে যে বিভিন্ন মানসিক রোগের কারণে, যেমন যারা ডিপ্রেশন বা মানসিক অবসাদে ভোগেন, তাদের ঘুম কম হয়, কমে যায়, এটা আমরা স্বাভাবিকভাবেই জানি। এছাড়া যারা অ্যাংজাইটি বা উদ্বেগাধিক্যে ভুগছেন, তাদেরও ঘুম কমে যায়, সেটাও আমরা স্বাভাবিকভাবে জানি। যারা বিভিন্ন স্ট্রেসে ভোগেন, এর মধ্যে হতে পারে অ্যাকিউট স্ট্রেস বা তাৎক্ষণিক যেই টেনশন সেটা, অথবা যেটা হতে পারে যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস, কোনো একটা মানসিক আঘাতের পরে তার ঘুম কমে যেতে পারে। এভাবে বিভিন্নভাবে নিদ্রাজনিত রোগীরা আমাদের কাছে তাদের উপসর্গ উপস্থাপন করতে পারেন। জি।